আজ আমি ভারতবর্ষের ইতিহাসের এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটি ভারতের ভবিষ্যৎকে সম্পূর্ণ বদলে দিয়েছিল। হ্যাঁ শিক্ষার্থীরা, ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা এই বছর যারা বিএ সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের যাদের মেজর সাবজেক্ট হিস্ট্রি রয়েছে, সেই হিস্ট্রি পেপার 4 ইউনিট 1-এ যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো নিয়ে আমি আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। সিলেবাসে যে টপিকগুলো রয়েছে, প্রথমত অ্যারাইভাল অফ ইউরোপিয়ান কোম্পানিজ, দ্বিতীয়ত অ্যাসেন্ডেন্সি অফ ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, 3 নম্বরে রয়েছে এংলো মারাঠা, এংলো মাইসুর অ্যান্ড এংলো শিখ রিলেশনস, এবং সর্বশেষ রয়েছে রিবুলস অফ 1857। এই টপিকগুলো নিয়ে আমি তোমাদেরকে সংক্ষিপ্তভাবে ধারণা দেব। যেহেতু তোমরা অনার্সের স্টুডেন্টস, হিস্ট্রি মেজর সাবজেক্ট তোমাদের রয়েছে, সুতরাং বিষয়বস্তু না জেনে পড়াশোনা করাটা তোমাদের মোটেই উচিত নয়। তো তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এর ফলে যখনই আমি নতুন নতুন ক্লাস নিয়ে আসব, সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আমরা দেখব যে কিভাবে ইউরোপীয় শক্তিগুলো ভারতে প্রবেশ করলো, তাদের মধ্যে কিভাবে ক্ষমতা দখলের লড়াই শুরু হলো, এবং অবশেষে কিভাবে সেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে তাদের আধিপত্য বিস্তার করলো। তাহলে আমরা ধারাবাহিকভাবে আলোচনাগুলো করব। প্রথমত ইউরোপীয় কোম্পানিগুলোর যে আগমন ঘটেছিল, বিশেষভাবে কর্ণাটকে আধিপত্যের লড়াই আমরা প্রথমেই দেখব, যে কিভাবে ইউরোপীয় কোম্পানিগুলো ভারতে এসেছিল এবং তাদের আধিপত্য বিস্তার শুরু করেছিল। তোমরা নিশ্চয়ই জানো যে যে পর্তুগিজরা ছিল প্রথম ভাস্কো ডা গামা, যিনি 1498 সালে কালিকটে পৌঁছেছিলেন। এরপর ওলন্দাজ, ইংরেজ এবং ফরাসিরা ভারতে আসে। তাদের মূল উদ্দেশ্য একটাই ছিল, সেটা ছিল ব্যবসা করা, বিশেষ করে মশলা, বস্ত্র ইত্যাদি কেনা বেচা। কিন্তু শুধুমাত্র ব্যবসা নয়, ধীরে ধীরে তাদের মধ্যে নিজেদের প্রভাব বিস্তারের যে আকাঙ্ক্ষা, এটা জন্মাতে শুরু করে। এই আকাঙ্ক্ষা থেকেই শুরু হয় তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা। এই প্রতিদ্বন্দ্বিতা সবচেয়ে প্রকট হয়েছিল দক্ষিণ ভারতে, বিশেষ করে কর্ণাটকে। এই কর্ণাটক ছিল মুঘল সাম্রাজ্যের একটি সুবা, কিন্তু বাস্তবে এটা প্রায় স্বাধীন ছিল। ফরাসি এবং ইংরেজ, এই দুটি প্রধান ইউরোপীয় শক্তি কর্ণাটকের রাজনীতিতে হস্তক্ষেপ করতে শুরু করে। তাদের মধ্যে 3টি বড় বড় যুদ্ধ হয়, যেগুলো সম্পর্কে তোমরা আগে থেকেই জানো, যা কর্ণাটকের যুদ্ধ নামে পরিচিত। প্রথম কর্ণাটকের যুদ্ধ, যেটা সংগঠিত হয়েছিল 1746 থেকে 1748 খ্রিস্টাব্দের মধ্যে, এটি ছিল ইউরোপে অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধের প্রভাব। ভারতেই এর প্রভাব দেখা যায়। এই যুদ্ধে ফরাসি গভর্নর ডুপ্লে এবং ইংরেজদের মধ্যে এর লড়াই হয়। শেষ পর্যন্ত আইলা সেপেলের সন্ধির মাধ্যমে এই যুদ্ধ সমাপ্ত হয়। তারপর দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ, যেটি 1749 থেকে 1754 খ্রিস্টাব্দের মধ্যে সংগঠিত হয়েছিল। এটি ছিল সম্পূর্ণরূপে কর্ণাটকের নবাব পদ এবং হায়দ্রাবাদের নিজামের পদ নিয়ে ফরাসি এবং ইংরেজদের নিজেদের পছন্দের প্রার্থীকে বসানোর একটি লড়াই। এই যুদ্ধে ইংরেজরা ফরাসিদের পরাজিত করে। তৃতীয় কর্ণাটকের যুদ্ধ এরপর সংগঠিত হয়, যেটি 1756 খ্রিস্টাব্দ থেকে 1763 খ্রিস্টাব্দের মধ্যে সংগঠিত হয়েছিল। এটি ছিল ইউরোপে সংগঠিত সপ্তবর্ষব্যাপী যুদ্ধের একটি অংশ। ভারতে এই যুদ্ধের পরিণতি ছিল ফরাসিদের পরাজয়। 1760 সালে ওয়ান্ডি ওয়াশের যুদ্ধে ফরাসিরা ইংরেজদের কাছে চূড়ান্তভাবে পরাজিত হয়। এই যুদ্ধগুলোর ফল কী ছিল? এই যুদ্ধগুলোর ফল ছিল সুদূর প্রসারী। বিশেষভাবে তৃতীয় কর্ণাটকের যুদ্ধের পর ভারতে ফরাসিদের যে রাজনৈতিক ক্ষমতা, এটা প্রায় শেষ হয়ে যায়। তারা শুধুমাত্র পুদুচেরি সহ কিছু বাণিজ্য কেন্দ্রে সীমাবদ্ধ হয়ে পড়ে। এর ফলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বীকে সরিয়ে একচ্ছত্র আধিপত্য বিস্তারের পথে অনেকটাই এগিয়ে যেতে সক্ষম হয়। এরপর আমরা আসি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান। যে বক্সার এবং পলাশির যুদ্ধ, তাদের প্রভাব কর্ণাটকে আধিপত্য প্রতিষ্ঠার পর ইংরেজদের চোখ পড়েছিল বাংলার দিকে। বাংলা ছিল ভারতের অন্যতম একটা সমৃদ্ধ প্রদেশ। প্রথমে আমরা আলোচনা করি চলো পলাশির যুদ্ধ নিয়ে, যেটা 1757 সালে সংগঠিত হয়েছিল। বাংলার নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। তার সাথে ইংরেজদের বিভিন্ন কারণে বিরোধ তৈরি হয়। এই বিষয়গুলো তোমরা জানো অনেকেই, যে ইংরেজরা নবাবের
আদেশ অমান্য করে ফোর্ট উইলিয়াম দুর্গ সংস্কার শুরু করে দিয়েছিল এবং দস্তক যেটা ছিল বিনা শুল্কে বাণিজ্য করার একটা অনুমতি, এর অপব্যবহারও শুরু করে দিয়েছিল। এছাড়া সিরাজউদ্দৌলার মাসি যার নাম ছিল ঘসিটি বেগম এবং সেনাপতি মীর জাফর সহ তার সভাসদদের একাংশ ইংরেজদের সাথে ষড়যন্ত্র শুরু করে। 1757 সালের 23শে জুন পলাশীর প্রান্তরে রবার্ট ক্লাইভের নেতৃত্বে ইংরেজ সেনাবাহিনী এবং নবাব সিরাজউদ্দৌলার সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ সংগঠিত হয়। সেই ইতিহাস তোমাদের জানা। এই যুদ্ধে মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণেই নবাব পরাজিত হন এবং পরে তাকে হত্যা করা হয়। পলাশীর যুদ্ধ, যেটা সামরিক দিক থেকে খুব বড় যুদ্ধ ছিল না, কিন্তু এর রাজনৈতিক তাৎপর্য অপরিসীম ছিল। এই যুদ্ধের ফলে বাংলার নবাব ইংরেজদের হাতের পুতুলে পরিণত হয়। মীর জাফরকে নবাব করা হয়, যিনি ইংরেজদের প্রচুর অর্থ, জমিদারি এবং দস্তক ব্যবহারের অধিকার দেন। ইংরেজরা বাংলার সম্পদ অবাধে শোষণ করতে শুরু করে। এর ফলে বাংলা ধীরে ধীরে দরিদ্র হয়ে পড়ে। পলাশীর যুদ্ধকে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তি স্থাপনকারী যুদ্ধ বলা হয়। এরপর ইংরেজদের আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যায়। এরপর আসে বক্সারের যুদ্ধ, যেটা 1764 সালে সংগঠিত হয়েছিল। মীর জাফর ইংরেজদের দাবি মেটাতে না পারায় তাকে সরিয়ে মীর কাসিমকে বাংলার নবাব করা হয়। মীর কাসিম ছিলেন একজন স্বাধীনচেতা শাসক। তিনি ইংরেজদের ক্ষমতা কমানোর চেষ্টা করেন এবং দস্তকের অপব্যবহার বন্ধ করতে চান। এর ফলে ইংরেজদের সাথে তার বিরোধ শুরু হয়ে যায়। মীর কাসিম অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সাথে জোট বাঁধেন। 1764 সালের 22শে অক্টোবর বক্সারের যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে সম্মিলিত বাহিনী মেজর হেক্টর মনরোর নেতৃত্বে ইংরেজ বাহিনীর কাছে পরাজিত হয়। পলাশীর যুদ্ধ ছিল রাজনৈতিক ষড়যন্ত্রের ফল, কিন্তু বক্সারের যুদ্ধ ছিল একটি সত্যিকারের সামরিক বিজয়। এর প্রভাব ছিল আরও সুদূর প্রসারী। দেওয়ানি লাভের কথা আমরা বলতে পারি। বক্সারের যুদ্ধের পর 1765 সালে এলাহাবাদের দ্বিতীয় সন্ধির মাধ্যমে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার, বিহারের এবং উড়িষ্যার দেওয়ানি লাভ করে। এর অর্থ হলো এই বিশাল অঞ্চলের রাজস্ব আদায়ের অধিকার ইংরেজের হাতে চলে আসে। এটি ছিল ভারতে ইংরেজদের ক্ষমতা বিস্তারের ক্ষেত্রে একটি বিশাল পদক্ষেপ। যে মুঘল সম্রাট এবং অযোধ্যার নবাব পরাজিত হওয়ায় ইংরেজদের রাজনৈতিক ক্ষমতা আরও সুসংহত হয়। ভারতে তাদের কর্তৃত্ব চ্যালেঞ্জ করার মতো আর কোনো শক্তি রইল না। আমরা দ্বৈত শাসনের কথা বলতে পারি, যে ইংরেজরা রাজস্ব আদায় করত আর নবাবরা নিজামত বা প্রশাসনিক কাজ চালাতেন। এর ফলে শাসন ব্যবস্থা একটা বিশৃঙ্খলা দেখা দেয় এবং বাংলার মানুষের দুর্দশাও বাড়তে থাকে। পলাশী ও বক্সারের যুদ্ধের মাধ্যমে ইংরেজরা ভারতে তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে ফেলে। এংলো মারাঠা, এংলো মহীশূর এবং এংলো শিখ সম্পর্কের মাধ্যমে বাংলার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর ইংরেজরা ভারতের অন্যান্য শক্তিশালী যে রাজ্যগুলো সেগুলোর দিকে মনোযোগ দিতে শুরু করে। এই রাজ্যগুলোর মধ্যে ছিল মারাঠা, মহীশূর এবং শিখ শক্তি। প্রথমে আমরা এংলো মহীশূর যুদ্ধের কথা বলি। যে দক্ষিণ ভারতে মহীশূর ছিল একটি শক্তিশালী রাজ্য, যার নেতৃত্বে ছিলেন হায়দার আলী এবং তার পুত্র টিপু সুলতান। তারা ছিলেন ইংরেজদের ঘোর বিরোধী। যে ইংরেজদের সাথে তাদের 4টি যুদ্ধ পরপর সংঘটিত হয়েছে। প্রথমটি ছিল প্রথম এংলো মহীশূর যুদ্ধ, যেটি 1766 থেকে 69 খ্রিস্টাব্দে সংঘটিত হয়। এই যুদ্ধে হায়দার আলী ইংরেজদের পরাজিত করেন। তারপর দ্বিতীয় এংলো মহীশূর যুদ্ধ, যেটি 1760 থেকে 1784 এই খ্রিস্টাব্দের মধ্যে সংঘটিত হয়। এই যুদ্ধে হায়দার আলী মারা যান, কিন্তু টিপু সুলতান যুদ্ধ চালিয়ে যান। এরপর তৃতীয় এংলো মহীশূর যুদ্ধ, যেটি 1790 থেকে 92 এই সময়ের মধ্যে সংঘটিত হয়। এই যুদ্ধে টিপু সুলতান পরাজিত হন এবং শ্রীরঙ্গপট্টমের সন্ধির মাধ্যমে তার রাজ্যের অর্ধেক ইংরেজদের কাছে তুলে দিতে বাধ্য হন। এরপর আসে চতুর্থ এংলো মহীশূর যুদ্ধের কথা, যেটি 1799 সালে সংঘটিত হয়েছিল। লর্ড ওয়েলেসলি তিনি একটি সহায়ক সন্ধি স্থাপন করেছিলেন। এই সন্ধির যে নীতি, এই নীতিটা চাপানোর চেষ্টা করেন, যা টিপু সুলতান অস্বীকার করেন। এই যুদ্ধে টিপু সুলতান শ্রীরঙ্গপট্টমের যুদ্ধে নিহত হন এবং মহীশূর ইংরেজ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে যায়।
এরপর আসে অ্যাংলো মারাঠা যুদ্ধগুলো। মারাঠারা ছিল অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধের ভারতের সবচেয়ে শক্তিশালী শক্তি। তাদের নিজেদের মধ্যেই অনেক বিভেদ ছিল, যা ইংরেজরা কাজে লাগায়। তিনটি অ্যাংলো মারাঠা যুদ্ধ পরপর সংঘটিত হয়েছিল। প্রথম অ্যাংলো মারাঠা যুদ্ধ, যেটি 1765 থেকে 1782 খ্রিস্টাব্দের মধ্যে সংঘটিত হয়েছিল। এই যুদ্ধ শেষ হয় সলবাইয়ের সন্ধির মাধ্যমে, যা ইংরেজ ও মারাঠাদের মধ্যে শান্তি নিয়ে আসে। এরপর দ্বিতীয় অ্যাংলো মারাঠা যুদ্ধ, যেটি 1803 থেকে 1805-এর মধ্যে সংঘটিত হয়েছিল। এই যুদ্ধে ইংরেজরা মারাঠাদের বেশ কয়েকটি অঞ্চল পরাজিত করে এবং পেশোয়াকে সহায়ক একটা সন্ধি গ্রহণ করতে বাধ্য করে। এরপর তৃতীয় অ্যাংলো মারাঠা যুদ্ধ, যেটি 1717 থেকে 1718 এই সময়ের মধ্যে সংঘটিত হয়েছিল। এই যুদ্ধে মারাঠা শক্তি সম্পূর্ণরূপে পরাজিত হয় এবং পেশোয়া পদগুলো বিলুপ্ত হয়ে যায়। মারাঠাদের অধিকাংশ অঞ্চল ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে যায়। সবশেষে অ্যাংলো শিখ যুদ্ধ, যেটা রঞ্জিত সিংহের নেতৃত্বে শিখরা 19 শতকের প্রথম দিকে একটি শক্তিশালী রাজ্য গড়ে তুলেছিল। রঞ্জিত সিংহ মারা যাওয়ার পর শিখ রাজ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। ইংরেজরা এই সুযোগটি কাজে লাগায়। দুটি অ্যাংলো শিখ যুদ্ধ তখন পরপর সংঘটিত হয়। প্রথম অ্যাংলো শিখ যুদ্ধ, যেটি 1845 থেকে 46 এই সময়ের মধ্যে সংঘটিত হয়েছিল। এই যুদ্ধে শিখরা পরাজিত হয় এবং লাহোরের সন্ধির মাধ্যমে ইংরেজদের কাছে কিছু অঞ্চল এবং অর্থ দিতে বাধ্য হয়। এরপর দ্বিতীয় অ্যাংলো শিখ যুদ্ধ, যেটি 1848 থেকে 49 খ্রিস্টাব্দের মধ্যে সংঘটিত হয়েছিল। এই যুদ্ধে শিখরা চূড়ান্তভাবে পরাজিত হয় এবং পাঞ্জাব ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। এই যুদ্ধগুলোর মাধ্যমে ইংরেজরা প্রায় সমগ্র ভারত জুড়ে তাদের আধিপত্য বিস্তার করতে থাকে। 1857 সালের মহাবিদ্রোহ, যেটি তোমাদের সিলেবাসের ফার্স্ট ইউনিটের সর্বশেষ টপিক। এর কারণ, প্রকৃতি এবং প্রভাব, এই বিষয়গুলো নিয়ে এখন আমি সংক্ষিপ্তভাবে তোমাদেরকে ধারণা দেব। ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার যেমন হয়েছিল, তেমনি এই ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে নানান অসন্তোষ ভারতীয়দের মধ্যে, ভারতীয়দের সিপাহীদের মধ্যে ধীরে ধীরে বাড়তে শুরু করেছিল। এই অসন্তোষের চূড়ান্ত প্রকাশ ছিল 1857 সালের মহাবিদ্রোহ। প্রথমেই আসি কারণসমূহ, কেন এই বিদ্রোহ সংগঠিত হয়েছিল। 1857 সালের বিদ্রোহের পেছনে বহুদিনের পুঞ্জীভূত একটা অসন্তোষ ছিল। এটিকে কয়েকটি ভাগে আমরা ভাগ করে আলোচনা করতে পারি। প্রথমত রাজনৈতিক কারণের কথা যদি আমরা বলি, সত্যবিলোপ নীতি, যে নীতির কথা তোমরা জানো, লর্ড ডালহৌসি এই নীতি চালু করেন, যার দ্বারা অপুত্রক রাজাদের দত্তক পুত্রকে উত্তরাধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হতো না এবং তাদের যে রাজ্যগুলো, ওইগুলো ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করা হতো। যেমন সাতারা, ঝাঁসি, নাগপুর, এই রাজ্যগুলোর ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে। অধীনতামূলক মিত্রতা নীতি, যে লর্ড ওয়েলেসলি যে নীতিটা চালু করেছিলেন, এটিও ভারতের যে রাজ্যগুলো, ওই রাজ্যগুলোর স্বাধীনতা হরণ করেছিল। পাশাপাশি মুঘল সম্রাট এবং অন্যান্য নবাবদের প্রতি অসম্মানজনক আচরণ ইংরেজদের দ্বারা সংগঠিত হয়েছিল। অর্থনৈতিক কারণের কথা যদি আমরা বলি, ভূমি রাজস্ব নীতির কথা বলতে পারি, যে নতুন ভূমি রাজস্ব ব্যবস্থা চালু হয়েছিল, যেটা কৃষকদের উপর ব্যাপক চাপ সৃষ্টি করেছিল। ব্রিটিশ পণ্যের প্রসার শুরু হয়েছিল। ব্রিটিশরা তাদের তৈরি পণ্য ভারতীয় বাজারে সস্তায় বিক্রি করত, যার ফলে ভারতের কুটির শিল্প ধ্বংস হয়ে যায়। সম্পদের নির্গমনের কথা আমরা বলতে পারি, যে ইংরেজরা নানা কৌশলে আমাদের ভারতবর্ষের ধন সম্পদ ভারতবর্ষ থেকে লুণ্ঠন করে তারা তাদের নিজেদের দেশে তারা পাচার করতে শুরু করে দিয়েছিল। কিছু সামাজিক এবং ধর্মীয় কারণও ছিল, যেমন ব্রিটিশদের সামাজিক এবং ধর্মীয় সংস্কারগুলো, যেমন সতীদাহ প্রথা রোধ করা, তারপর বিধবা বিবাহ আইন প্রচলন করা, খ্রিস্টান মিশনারিদের যে বিভিন্ন কার্যকলাপ, এগুলো ভারতীয়দের মনে এই ধারণা তৈরি করেছিল যে ব্রিটিশরা তাদের ধর্ম ও ঐতিহ্য নষ্ট করতে চাইছে। বর্ণ বৈষম্য এবং ভারতীয়দের প্রতি ব্রিটিশদের একটা ঘৃণা, এই বিষয়গুলো ধীরে ধীরে ব্রিটিশদের প্রতি ভারতীয়দের ক্ষোভ বাড়িয়ে দিয়েছিল, যেটা 1857 সালের মহাবিদ্রোহের প্রধান কারণ হিসেবে একটা সময় উঠে দাঁড়িয়েছিল। তো সামরিক কারণও ছিল, যেমন ভারতীয় সিপাহীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হতো, নিম্ন পদমর্যাদা তাদেরকে দেওয়া হতো, কম বেতন দেওয়া হতো এবং পদোন্নতির অভাব ছিল তাদের মধ্যে। তবে একটা তাৎক্ষণিক কারণ ছিল, যেটা ছিল এনফিল্ড রাইফেলের কার্তুজে গরু এবং শূকরের চর্বি মেশানোর গুজব। এটি সিপাহীদের ধর্মীয় অনুভূতিতে একটা আঘাত এনেছিল এবং বিদ্রোহের স্ফুলিঙ্গ জ্বালিয়ে দিয়েছিল। এবার আসি, চলো আমরা এই বিদ্রোহের প্রকৃতিটা কীরকম ছিল।
1857 সালের বিদ্রোহের প্রকৃতি নিয়ে বিভিন্ন ঐতিহাসিকরা বিভিন্ন রকমভাবে তাদের মত প্রকাশ করেছেন। যে ব্রিটিশ ঐতিহাসিকরা এটিকে শুধুমাত্র সিপাহী বিদ্রোহ বলেই অভিহিত করেছেন, কিন্তু অনেক ভারতীয় ঐতিহাসিক যারা এটিকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ অর্থাৎ ফার্স্ট ওয়ার অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স বলে অভিহিত করেছেন। তবে এর প্রকৃতি মিশ্র ছিল বলতে পারি, কারণ এটি সিপাহীদের বিদ্রোহ হিসেবে শুরু হলেও পরবর্তীতে সাধারণ মানুষ, কৃষক এবং কিছু স্থানীয় শাসকের সাথে এটা কিন্তু যুক্ত হয়ে গিয়েছিল। এটি একটি ব্যাপক গণ অভ্যুত্থানের রূপ নিয়েছিল, যা ব্রিটিশ শাসনের ভিত্তিকে কাঁপিয়ে দিয়েছিল। তবে এটি সর্বভারতীয় চরিত্র লাভ করেনি এবং সমস্ত ভারতীয়দের সমর্থনও পায়নি। এবার চলো এর প্রভাব কি ছিল সে নিয়ে আলোচনা করি। 1857 সালের এই বিদ্রোহের সুদূর প্রসারী প্রভাব ছিল। বিশেষভাবে কোম্পানির শাসনের অবসান ঘটেছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে যায় এই বিদ্রোহের ফলে, এবং ভারতের শাসনভার সরাসরি ব্রিটিশ পার্লামেন্টের হাতে চলে যায়। 1858 সালের ভারত শাসন আইন দ্বারা এটা সংগঠিত হয়েছিল। মুঘল সাম্রাজ্যের অবসান হয়ে যায়, যেমন শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাসিত করে দেওয়া হয়, এবং এর মাধ্যমে মুঘল সাম্রাজ্যের যে আনুষ্ঠানিক অবসান সেটা সংগঠিত হয়েছিল। প্রশাসনিক পরিবর্তন এসেছিল, যেমন ব্রিটিশ সরকার ভারতীয়দের প্রতি আরও সংবেদনশীল হওয়ার চেষ্টা করে। ভারতীয়দের প্রশাসনে সীমিত অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। ব্রিটিশ সেনাবাহিনীতে ভারতীয় সৈন্যদের সংখ্যা কমানো হয় এবং ইউরোপীয় সৈন্যদের সংখ্যা বাড়ানো হয়। একই সাথে ভাগ করে শাসন করো, এই বিষয়টা তখন চালু হয়ে যায়, যেটা ডিভাইড অ্যান্ড রুল নীতি নামে পরিচিত। যে জাতীয়তাবাদের জন্ম হয়ে যায় এই বিদ্রোহের পরে। এই বিদ্রোহ ভারতের বিভিন্ন অঞ্চলের মানুষকে একত্রিত হতে একটা উৎসাহ দান করে এবং ভবিষ্যতে ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের জন্য একটা নতুন অনুপ্রেরণা হিসেবে কাজ করে এই 1857 সালের মহাবিদ্রোহ। রাজাদের প্রতি একটা নীতি পরিবর্তন চালু হয়ে যায়, যেমন ব্রিটিশরা ভারতীয় রাজাদের প্রতি আরও নরম নীতি তখন গ্রহণ করতে থাকে, কারণ তারা বুঝতে পারে যে তাদের সমর্থন ছাড়া ভারতের শাসন করা কঠিন হয়ে যাবে। সত্যবিলোপ নীতি বাতিল হয়ে যায়। তো যাই হোক, আজ আমরা ভারতের ইতিহাসে এক সন্ধিক্ষণ আলোচনা করলাম, কিভাবে ইউরোপীয় শক্তিগুলো এলো, তাদের নিজেদের মধ্যে কিভাবে লড়াই হলো, এবং অবশেষে ব্রিটিশরা কিভাবে তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করলো, এবং সেই সাম্রাজ্যের বিরুদ্ধে প্রথম বড় বিদ্রোহ কিভাবে সংগঠিত হয়েছিল, তার কারণ কী ছিল, তার প্রকৃতি কেমন ছিল এবং প্রভাব কী ছিল। তো এই ছিল মোটামুটি আজকের আলোচনা। আমি চেষ্টা করেছি তোমাদের ইউনিট 1-এর প্রত্যেকটা টপিক কভার করে দেওয়ার। তবে এই ইউনিট 1 থেকে তোমাদের কী কী ব্রড কোশ্চেন ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে, তো সেগুলো অবশ্যই আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনে ইতিমধ্যে আপলোড করে দেওয়া হয়ে গেছে। তোমরা যারা আমাদের স্কুল অফ মেরিটে অনলাইনে ক্লাস করছো বা আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনের সাবস্ক্রিপশন নিয়ে গেছো, তোমরা অলরেডি ব্রড কোশ্চেনগুলো পেয়ে গেছো। আর যারা এখনও নাওনি, যারা ভাবছো যে স্কুল অফ মেরিটের সাথে অনলাইনে স্টাডি করবে, আজই গুগল প্লে স্টোর থেকে স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে রেজিস্ট্রেশন করে ন্যূনতম একটা ফিস দিয়ে আমাদের সাথে অনলাইনে ক্লাস শুরু করতে পারো। এর মতো এখানেই শেষ করছি। দেখা হবে আগামী ক্লাসে আমাদের সেকেন্ড ইউনিট নিয়ে বা অন্য সাবজেক্টের নতুন কোনো একটা টপিক নিয়ে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আগামী ক্লাসে।